আল্পসের স্নো কার্ভার্ড মাউন্টেনের কোনো একটা জনবিচ্ছিন্ন জায়গায় একটি পরিবার বাস করত। পরিবার বলতে বাবা, লেখিকা মা, অন্ধ ছেলে এবং একটি কুকুর। আশেপাশে কোনো প্রতিবেশীও ছিল না। ছেলেটি একদিন কুকুরকে নিয়ে হাঁটতে বের হলে ফিরে এসে আবিষ্কার করে তার বাবা বাড়ির সামনে মরে পড়ে আছে। সাথে সাথেই মাকে ডাকে। ঘুমন্ত মা বেরিয়ে এসে পুলিশ ডাকে। শুরু হয় তদন্ত। প্রাথমিক পর্যায়ে স্ত্রীকে সাসপেক্ট হিসেবে ধরা হয়, কারণ বাড়িতে সে ছাড়া আর কেউই ছিল না। শুরু হয় কোর্ট ট্রায়াল। কিন্তু সাধারণ একটি কেসের কোর্ট ট্রায়ালে গর্তের ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক সত্য। সত্যের কাঁধে ভর করে শেষমেশ বাকি থেকে যায় কয়েকটি প্রশ্ন। মৃত্যুটা কি দুর্ঘটনা, খুন নাকি আত্মহত্যা? কি ঘটেছিল লোকটির সাথে? এরকম একটি থ্রিলিং সিনেমা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সিনেমাটির নাম অ্যানাটমি অফ আ ফল। তাহলে আসুন দর্শক দেখে আসি সিনেমাটির কোর্ট ট্রায়ালে কি কি সত্য বেরিয়ে আসে। স্যান্ড্রা নামের একজন লেখিকা আল্পসের জনবিচ্ছিন্ন পর্বতের একটা জায়গায় স্বামী স্যামুয়েল এবং অন্ধ ছেলে ড্যানিয়েলকে নিয়ে বসবাস করে। আশেপাশে তেমন প্রতিবেশীও নেই। তবে শহর থেকে স্যান্ড্রার একজন রিপোর্টার বান্ধবী জো সলিডর তার সাথে মাঝে মধ্যেই দেখা করতে আসে এবং দুজনেই গল্পে মেতে ওঠে। আজকেও তারা গল্পগুজব করছিল। গল্পের ফাঁকে ইন্টারভিউ হিসেবে জো সলিডর স্যান্ড্রার ব্যক্তিগত জীবনের অনেক কথাও জেনে নিচ্ছিল। তখনই দোতলা থেকে জোরালো গানের আওয়াজ ভেসে আসে। স্যামুয়েল তাদের গল্পে ব্যাঘাত ঘটাতে একটা হার্ড মেটাল মিউজিক চালু করে দিয়েছে। তাই তারা আর গল্প স্বল্প দীর্ঘ করে না। গল্প স্বল্প করে জো সলিডর বেরিয়ে যাওয়ার পরে ড্যানিয়েলও তার প্রিয় কুকুরটিকে নিয়ে বাইরে হাঁটতে বের হয়। ড্যানিয়েল একজন দৃষ্টি প্রতিবন্ধী। 4 বছর বয়সে একটা বাইক অ্যাক্সিডেন্টে তার চোখের অপটিক্যাল নার্ভগুলো ছিঁড়ে যায়, ফলে সে একদম অন্ধ হয়ে যায়। ড্যানিয়েল হাঁটাহাঁটি শেষ করে বাড়ি ফিরছিল। হঠাৎ বাড়ির সামনে সে নিজের বাবার নিথর মরদেহ আবিষ্কার করে। ভয়ে আতঙ্কে ডেকে নেয় মাকেও। এরপর পুলিশ আসে। লাশের ফরেনসিক হয়। ফরেনসিক রিপোর্টে ডাক্তারেরা সন্দেহ করে স্যামুয়েলের মৃত্যুটা খুনও হতে পারে। তারপরে ইনভেস্টিগেশন আরও বিস্তরভাবে শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে সাসপেক্ট লিস্টে স্যান্ড্রার নামটাই চলে আসে, যেহেতু সে ছাড়া তখন বাড়িতে আর কেউই ছিল না। তাছাড়া স্যান্ড্রার হাতে আঁচড়ের দাগ পাওয়া গেছে, যেটা দেখে মনে হয়েছে তার সাথে কারো ধস্তাধস্তি হয়েছে। নিজেকে ডিফেন্ড করতে স্যান্ড্রা বাধ্য হয়ে তার এক পুরনো বন্ধুকে ডাকে, যার নাম ভিনসেন্ট। ভিনসেন্ট একজন স্বনামধন্য লয়ার। সে এসে প্রথমেই স্যান্ড্রার কাছে জানতে চায় সে পুলিশ এবং প্রসিকিউটরকে ঠিক কি বলেছে। স্যান্ড্রা জানায় সেদিন সে তার রিপোর্টার বন্ধুকে ইন্টারভিউ দিচ্ছিল। এমন সময় স্যামুয়েল তাকে বিরক্ত করার জন্য মিউজিক বাজাতে শুরু করে। বাধ্য হয়ে তাদের কথাবার্তা থামিয়ে দিতে হয়। এরপরে তার বান্ধবী চলে গেলে ড্যানিয়েলও কুকুর নিয়ে বাইরে যায়। তারপরে স্যামুয়েল দোতলা থেকে নেমে তার রুমে আসে। দুজনের মধ্যে টুকটাক কথা হবার পরে স্যামুয়েল কুটিরের সিলিংয়ে কাজ করতে চলে যায়, আর স্যান্ড্রা ল্যাপটপ নিয়ে তার লেখালেখি শুরু করে। কিছুক্ষণ পরেই স্যামুয়েল উচ্চ শব্দে মিউজিক বাজাতে শুরু করে। তাই বাধ্য হয়ে কানে এয়ারপড ঢুকিয়ে স্যান্ড্রা ঘুমিয়ে পড়ে। এরপরে আর কি হয়েছে সে কিছুই জানে না। প্রায় ঘন্টা দেড়েক পরে ড্যানিয়েলের চিৎকারে তার ঘুম ভাঙে এবং বেরিয়ে এসে দেখে স্যামুয়েল ততক্ষণে পরপারে। ভিনসেন্ট এরপরে দুর্ঘটনার স্পটগুলো ভালোভাবে তদন্ত এবং ক্যালকুলেশন করে দেখে। তারপর বলে কেসটা অলরেডি কমপ্লিকেটেড হয়ে পড়েছে। ফরেনসিক এক্সপার্টদের কাছেও জোরালো প্রমাণ নেই স্যান্ড্রাকে দোষী প্রমাণিত করার। কিন্তু প্রশ্ন একটাই, স্যামুয়েল মরল কিভাবে? ভিনসেন্ট একটা কাগজে স্কেচ এঁকে বোঝায় তারা কোর্টকে বোঝাবে যে স্যামুয়েল কুটিরের চালে মেরামত করছিল। পাশেই ছিল খোলা জানালা। হঠাৎ সে স্লিপ করে কোনোভাবে পড়ে যায় এবং নিচতলা ছাদের কার্নিশে আঘাত পেয়ে আরও দূরে ছিটকে যায়। আর এভাবেই পড়ে গিয়ে মাথায় কোনোভাবে আঘাত পেয়ে সে মরে যায়। এটা নিছকই দুর্ঘটনা। কিন্তু তারপরেও তাদের কোর্টকে এই ব্যাপারটা বোঝানো সহজ হবে না, কারণ আরও একটা কনফিউশন তৈরি হয়ে আছে। সেটা হলো ফরেনসিক টেস্টে কার্নিশে কোনো ডিএনএ ট্রেস পাওয়া যায়নি। তাছাড়া দেয়ালেও 3 ফোঁটা রক্তের ছিটা পাওয়া গেছে। এটাই সবচেয়ে বড় কনফিউশন যে স্যামুয়েল যদি পড়ে গিয়ে আঘাত পায় তাহলে দেয়ালে রক্ত ছিটকে পড়লো কিভাবে? কারণ দেয়াল তো তার দুর্ঘটনার স্পট থেকে অনেকটা দূরে, সেখানে রক্তের দাগ লাগা সম্ভব না। অবশ্য ফরেনসিক টিম এটা ইনভেস্টিগেশনের জন্য আরও একটা এক্সপার্ট টিমকে দায়িত্ব দিচ্ছে। তারা এটার হ্যাস্তন্যস্ত করে নেবে। তবে আরেকটা ব্যাপার তাদের সমস্যায় ফেলবে, সেটা হলো স্যান্ড্রার হাতের আঁচড়ের দাগটা। যদিও স্যান্ড্রা ভিনসেন্টকে বুঝিয়ে দেয় কিচেনের টেবিলের কোনায় তার হাতে আঁচড় লেগেছে, কিন্তু কোর্টকে সেটা কে বোঝাবে? অবশ্য ভিনসেন্ট এটাকে কোনো সাইড থেকে সুইসাইড বলে চালানো যায় কিনা সেটাও ভাবছিল। তবে আর যাই হোক, কেসটাকে স্বাভাবিকভাবে যতটা শার্ট অ্যান্ড ক্লোজ কেস বলে মনে হচ্ছে,
কেসটা কিন্তু মোটেও সেরকম না। কেসের মধ্যে অনেক টুইস্ট আছে যেগুলো আমরা আস্তে ধীরে সব জানতে পারবো। ভিনসেন্ট চলে যাওয়ার অনেকক্ষণ পরে স্যান্ড্রা তাকে ফোন করে এবং জানায় কিছুদিন আগে সকালে ঘুম থেকে উঠে সে দেখে স্যামুয়েল বমি করে মেঝেতে পড়ে আছে। বমির মধ্যে সে অনেকগুলো স্লিপিং পিলও দেখেছে, আর এগুলো দেখে স্যান্ড্রার মনে হয়েছিল স্যামুয়েল হয়তো সুইসাইড অ্যাটেম্প্ট করছিল। ভিনসেন্ট সাজেশন দেয় আপাতত কাউকে ব্যাপারটা না জানাতে। পরের দিন ইনভেস্টিগেশন অফিসারেরা আবারও আসে। তারা ড্যানিয়েলকেও জিজ্ঞাসাবাদ করে। অফিসার তাকে জিজ্ঞেস করে তার বাবা মায়ের মাঝে ঘটনার দিনে সে ঝগড়া হতে শুনেছে কিনা। ড্যানিয়েল সবকিছু স্বাভাবিক উত্তরই দেয় যে সে ওই সময় কুকুর নিয়ে বাড়ির বাইরে বের হয়েছিল। সে তখন বাবা মায়ের মাঝে টুকটাক কথা শুনতে পেলেও সেগুলো ঝগড়া ছিল না। তার কথায় সন্দেহজনক কিছু না পেয়ে এরপরে তাকে চলে যেতে দেওয়া হয়। অফিসাররা বাড়ির সবগুলো ফ্যাক্ট তদন্ত করে দেখে, এমনকি তারা সেদিনের ঘটনাকে মিউজিক বাজিয়ে নিজেরা অভিনয় করেও ফ্যাক্ট চেক করে ড্যানিয়েল মিথ্যা বলছে কিনা। কিন্তু বাইরে থেকে ভেতরের কোনো কথাই শোনা যাচ্ছিল না। তাই এবার ড্যানিয়েল সব জগাখিচুড়ি বাঁধিয়ে ফেলে। তাদের ফ্যাক্ট চেকে ড্যানিয়েল নিজের বক্তব্য চেঞ্জ করে বলে সে আসলে বাইরে না, বরং ঘরের ভেতরেই ছিল। তখন অফিসার ড্যানিয়েলকে বলে জো সলিডর বেরিয়ে যাবার সময়ে ড্যানিয়েলকে সে বাইরে বের হতে দেখেছে, তাই ড্যানিয়েল অবশ্যই মিথ্যা বলছে। অফিসারদের সন্দেহ আরো গাঢ় হয়। এরই মধ্যে আবার একটা অডিও রেকর্ডও খুঁজে পায়, যেটা দুর্ঘটনার দিনে রেকর্ড করা। রেকর্ডে স্পষ্ট বোঝা গেছে স্যান্ড্রা আর স্যামুয়েলের মাঝে সেদিন ঝগড়া হয়েছে, আর স্যামুয়েল যে কারণেই হোক এই ঝগড়াটা রেকর্ড করে রেখেছে। আর এটার উপর ভিত্তি করে স্যান্ড্রাকে কোর্ট ট্রায়ালে নিয়ে যাওয়া হয়। যদিও স্যান্ড্রার পক্ষের উকিল লজিক দেখায় যেহেতু জোরালোভাবে প্রমাণিত হয়নি স্যান্ড্রাই খুনি, তাই তাকে এই মুহূর্তে তার অসহায় অন্ধ ছেলের কাছ থেকে দূরে রাখাটা অমানবিক হবে। জাজ এই কথার উপর ভিত্তি করে স্যান্ড্রাকে সাময়িক জামিনে মুক্তি দেয়। কিন্তু ভিনসেন্ট স্যান্ড্রার উপরে বেশ বিরক্ত হয় এবং জিজ্ঞেস করে ঝগড়া করার এত বড় সত্যিটা সে কেন লুকালো। স্যান্ড্রা বলে সে ভাবতেও পারেনি স্যামুয়েল এই ঘটনাটা রেকর্ড করতে পারে, তাই হুদাই ঝামেলা এড়াতে সে ব্যাপারটা গোপন রেখেছিল। তাছাড়া স্যান্ড্রা লন্ডন ছেড়ে এরকম নির্জন মাউন্টেন দ্বীপে এসে থাকাতে একদমই খুশি ছিল না। তাদের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল, তাই স্যামুয়েল জোর করে এখানে দুর্গম পরিবেশে নিয়ে এসেছিল। ঠিক এই জন্যই তাদের মধ্যে সেরকম বনিবনা ছিল না। যাই হোক, স্যান্ড্রা বাড়ি ফিরে দেখে জাজ তার আর ড্যানিয়েলের মাঝে স্বাভাবিক দূরত্ব বজায় রাখা এবং ড্যানিয়েলকে যাতে স্যান্ড্রা কোনোভাবে প্রভাবিত করতে না পারে এই জন্য মিস বার্গার নামের একজন মহিলাকে অ্যাপয়েন্ট করেছে। কারণ এই মুহূর্তে এই কেসের প্রধান সাক্ষী হলো ড্যানিয়েল, তাই বার্গার এখন থেকে ড্যানিয়েল আর স্যান্ড্রার সাথেই থাকবে। তারা যেখানেই যাবে মহিলাও সেখানেই যাবে। জাজের অর্ডার তো তারা আর ফেলতে পারে না, তাই বাধ্য হয়ে মেনে নেওয়া লাগে। এদিকে ইনভেস্টিগেশন অফিসারেরা স্যামুয়েলের জানালা থেকে পড়ে গিয়ে মরে যাওয়ার ফ্যাক্টও বিভিন্নভাবে তদন্ত করে দেখছিল। কেটে যায় বছর খানেক, এখনো কোনো সমাধান হয়নি। কেসের ট্রায়াল তখনও চলছে। এবার আদালতে হাজির করা হয় রিপোর্টার জো সলিডরকে। জো সলিডরের সেদিনের স্যান্ড্রার কাছে নেওয়া ইন্টারভিউর রেকর্ডটি কোর্টে উপস্থাপন করা হয়। রেকর্ড শোনার পরে পাবলিক প্রসিকিউটর তার কাছে সত্যতা যাচাইয়ের জন্য ক্রস চেক করে। তারপর জিজ্ঞেস করে এই রেকর্ডে তারা কথা বলার সময় ওয়াইন ঢালার শব্দ পাওয়া যাচ্ছে, তাহলে কি স্যান্ড্রা সেদিন ড্রিঙ্ক করেছিল, অর্থাৎ সে মাতাল ছিল কিনা। তাছাড়া প্রসিকিউটর জোয়ের সাথে বলা স্যান্ড্রার কথাগুলোর মাঝে সমকামিতার একটা টোন খুঁজে পায়, সেটাকে নিয়েও জল ঘোলা করতে শুরু করে। স্যান্ড্রা এবং জো দুজনেই প্রসিকিউটরের অভিযোগ প্রত্যাখ্যান করে দেয়, কিন্তু প্রসিকিউটর লজিক দেখায় হয়তো স্যামুয়েল স্যান্ড্রা আর জোয়ের রসালো কথাবার্তা শুনে খুব জেলাস ফিল করছিল, তাই সে ওই সময় খুব জোরে মিউজিক চালিয়ে দেয় যাতে তারা আর কথাবার্তা চালিয়ে যেতে না পারে। আর তাছাড়া স্যান্ড্রা তার জবানবন্দিতে বলেছিল জো চলে যাবার পরে সে নিজের বিছানায় বসে লেখালেখি করছিল, তখন স্যামুয়েল আবারও জোরে গান বাজায়। তো স্যামুয়েল যদি এরকম করেই থাকে তাহলে অবশ্যই স্যান্ড্রার জোরে আওয়াজে কাজে অসুবিধা হওয়ার কথা, কিন্তু স্যান্ড্রা নাকি কোনো প্রতিবাদ না করেই কানে এয়ারপোর্ট ঢুকিয়ে ঘুমিয়ে পড়ে। আপাত দৃষ্টিতে এটা কিভাবে সম্ভব? স্যান্ড্রা জানায় সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতেই কাজ করতে পারে, তার কোনো সমস্যা হয় না। কিন্তু স্যান্ড্রার কথাতে প্রসিকিউটর বা জুরি বোর্ড কেউই কনভিন্সড হয় বলে মনে হয় না। তাই এরপরে ড্যানিয়েলকে সাক্ষীর জন্য ডাকা হয়। ড্যানিয়েলকে তার বক্তব্য চেঞ্জ করার জন্য জেরা করা শুরু করে। সে প্রথম বক্তব্যে খুব শিওরলি বলেছিল সে বাইরে জানালার পাশের দিকেই ছিল, কারণ ড্যানিয়েলের বাবা দেয়ালের বিভিন্ন জায়গায়
বিভিন্ন ধরনের টেপ লাগিয়ে রেখেছে। সেগুলো স্পর্শ করেই ড্যানিয়েল বুঝতে পারে সে এখন বাড়ির ঠিক কোন পজিশনে আছে, আর তার সে কনফিডেন্স থেকেই সে প্রথম বক্তব্য দিয়েছিল। কিন্তু ফ্যাক্ট চেকিং এর সময়ে ড্যানিয়েল আবারও তার বক্তব্য চেঞ্জ করে বলে সে বাড়ির ভেতরেই ছিল। সে তো আর একই সময় দুই জায়গায় থাকতে পারে না, তাই নিশ্চয়ই মাকে বাঁচাতে সে মিথ্যা বলছে। কিন্তু ড্যানিয়েল খুব সাবলীলভাবে বোঝাতে থাকে সে স্ট্রেসের জন্য ভেতর বাহির সব গুলিয়ে ফেলেছিল, অথবা হয়তো সে বাইরে ছিল, গ্লাভস বা মোবাইল কিছু একটা নিতে ভুলে যাওয়ায় আবারও ভেতরে এসেছিল। ড্যানিয়েল এমনভাবে উত্তর দেয় যে সবাই জানে সে মিথ্যা বলছে, তবুও তাকে চাপাচাপি করতে পারে না। যেহেতু সে অন্ধ তাই তাকে জোর খাটানো যায় না। তাই জুরি বোর্ড এবার স্যামুয়েলের মৃত্যুর ইনসিডেন্টটা নিয়ে আলোচনা শুরু করে। স্যামুয়েল যদি উপরে থেকে থাকে তাহলে সে নিচে ঠিক ওই পজিশনে কিভাবে পড়লো। তারা এই কেসের একজন তদন্ত অফিসারের সাক্ষ্য নেয়। সে মনিটরে স্কেচ এবং মডেল দেখিয়ে এক্সপ্লেইন করে স্যামুয়েলের মাথাতে জোরে কোনো ভারী ওয়েপন দিয়ে আঘাত করা হয়, আর সে আঘাতের ফলে কয়েক ফোঁটা রক্ত ছিটকে দেয়ালে পড়ে, আর স্যামুয়েল নিচে পড়ে মারা যায়। কারণ দেয়ালে লেগে থাকা 3 ফোঁটা রক্তের দাগ দেখে এটাই সবচেয়ে কাছাকাছি হাইপোথিসিস হিসেবে দাঁড় করানো যায়। কিন্তু ভিনসেন্ট এই হাইপোথিসিসকে অসম্মতি জানায় এবং বলে স্যামুয়েল এমনিতেই যথেষ্ট শক্ত সামর্থ্য লোক। তার ফিটনেস, ওজনের দিক থেকে চিন্তা করলে তাকে এত ইজিলি কোনো সাধারণ অস্ত্র দিয়ে ঘায়েল করে নিচে ফেলে দেওয়া সম্ভব না। তাছাড়া কোনো মার্ডার ওয়েপন খুঁজে পাওয়া যায়নি যা থেকে এটা প্রমাণ হবে যে স্যামুয়েলকে মাথায় আঘাত করে নিচে ফেলা হয়েছে। তখন ভিনসেন্টের পক্ষের আরেকজন অ্যানালিস্ট আরেকটা মডেল উপস্থাপন করে বোঝায় স্যামুয়েল ব্যালেন্স হারিয়ে জানালা থেকে নিচে পড়ে গিয়েছিল, আর পড়ে যাওয়ার সময় সে ছাদের কার্নিশে মাথায় আঘাত পায়, আর এই আঘাতেই দেয়ালে রক্তের ফোঁটাগুলো ছিটকে পড়ে। কিন্তু এনার ক্ষেত্রেও এটা শুধুই একটা হাইপোথিসিস। দুজন অ্যানালিস্টের কেউই শতভাগ জোর দিয়ে বলতে পারে না যে এমনটাই ঘটেছে। কোনো সিদ্ধান্ত না গিয়ে সেদিনের মতো ট্রায়াল শেষ হয়। পরবর্তী ট্রায়ালের আগে ড্যানিয়েলকে জাজ ডেকে বলে আগামীকাল তারা কোর্টে খুব কনফিডেন্সিয়াল কিছু তথ্য উপস্থাপন করতে চলছে, যেগুলো শোনার পরে হয়তো ড্যানিয়েলের খারাপ লাগতে পারে বা সে কষ্ট পেতে পারে, তাই আগামীকাল তাকে কোর্টে উপস্থিত রাখা হবে না। কিন্তু ড্যানিয়েল জেদ করে সে যে কোনো কিছু শোনার জন্য প্রস্তুত। তাছাড়া সে পরবর্তীতে এমনিতেও ইন্টারনেট, নিউজ, সোশ্যাল মিডিয়াতে সেসব কথা জানতেই পারবে, তাই কোর্টে সে উপস্থিত না থাকলেও তার কষ্ট একটুও কমবে না। অবশেষে জাজ তাকে ট্রায়ালে উপস্থিত থাকার পারমিশন দিয়ে দেয়। পরের দিন আবারও কোর্ট ট্রায়াল শুরু হয়। পাবলিক প্রসিকিউটর স্যান্ড্রাকে জিজ্ঞেস করে সে রিসেন্টলি স্টেটমেন্টে স্যামুয়েলের সুইসাইড অ্যাটেম্পের কথা বলেছে, কিন্তু প্রথমে সে কেন এই কথাটা গোপন করলো। তারপর প্রসিকিউটর পুরো ঘটনা আবারও স্যান্ড্রাকে বলতে বলে। স্যান্ড্রা জানায় স্যামুয়েল প্রচুর ড্রিঙ্ক করে রাতে তার অফিস রুমে শুয়েছিল। তো সকালে স্যান্ড্রা ঘুম থেকে উঠে স্যামুয়েলের খোঁজ নিতে গিয়ে দেখে সে বমিটমি করে মেঝেতে শুয়ে আছে। সে বমির মধ্যে কিছু হাফ গলা ট্যাবলেট দেখতে পায়। এরপরে সে ডাস্টবিনেও কয়েকটি অ্যাসপিরিন ট্যাবলেটের খালি পাতা খুঁজে পায়, আর এই থেকে সে ধারণা করে স্যামুয়েল সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। তখন স্যামুয়েলের সাইকিয়াট্রিস্টকে কাঠগড়ায় তোলা হয় সাক্ষ্য দেবার জন্য। ডাক্তার জানায় স্যামুয়েলের সেরকম কোনো সিরিয়াস ডিপ্রেশন ছিল না, আসলে তার অসাবধানতার জন্যই তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই সে নিজেকে কিছুটা দায়ী ভাবত। এই জন্য সে ডাক্তারের কাছে মেডিটেশনের জন্য গিয়েছিল, কিন্তু ডাক্তার তাকে জাস্ট অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেটই সাজেস্ট করেছিল, কোনো স্লিপিং পিল সাজেস্ট করেনি। তাছাড়া স্যামুয়েলের সাথে কথা বলে ডাক্তারের কখনো মনে হয়নি সে সুইসাইড করার কোনো চিন্তা ভাবনা করছে। এরপর ভিনসেন্ট জেরা করার জন্য উঠে আসে এবং স্যান্ড্রাকে জিজ্ঞেস করে তার স্বামীর কোনো ডিপ্রেশন ছিল কিনা। স্যান্ড্রা জানায় স্যামুয়েল ড্যানিয়েলের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা নিয়ে খুব ডিপ্রেস থাকতো। সে সবসময় নিজেকেই দায়ী ভাবতো যে তার জন্যই ড্যানিয়েলের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। আবার কর্মজীবনে সে একজন টিচার ছিল, কিন্তু সে টিচিংয়েও আগ্রহ হারিয়ে ফেলেছিল। তাছাড়া কয়েক বছর ধরে সে একটা উপন্যাস লেখার চেষ্টা করছিল, কিন্তু সে মৃত্যুর আগে পর্যন্ত উপন্যাসটা শেষ করতে পারেনি, আর এর জন্য এই ডাক্তারটাও দায়ী। ডাক্তার স্যামুয়েলকে প্রথমেই অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ দিয়ে দেয়, তাই তার মানসিক অবস্থা আরো ভেঙে পড়ে। সে ভাবে হয়তো তার ডিপ্রেশনের জন্যই সে লেখালেখি করতে পারছে না, তাই এটাও সুইসাইড অ্যাটেম্পের কারণ হতে পারে। সাইকিয়াট্রিস্ট এবার বেশ রেগে যায় এবং বলে স্যামুয়েলের ডিপ্রেশনের জন্য স্যান্ড্রা নিজেই দায়ী। স্যান্ড্রা সবসময় স্যামুয়েলকে নিচু চোখে দেখত, তার সাথে খারাপ ব্যবহার করত। তাছাড়া উপরে উপরে স্যামুয়েলের লেখা উপন্যাস নিয়ে প্রশংসা করলেও হাবভাবে বুঝিয়ে দিত স্যামুয়েল যতই ভালো লেখক না কেন তার পজিশনে কখনোই যেতে পারবে না। স্যান্ড্রা কখনোই চাইতো না স্যামুয়েল উপন্যাসটা কমপ্লিট করুক, আর এই ডিপ্রেশনের কথা নাকি স্যামুয়েল নিজেই সাইকিয়াট্রিস্টকে বলেছে। স্যান্ড্রা অবশ্য এবার কথা ঘুরিয়ে বলে,
ডাক্তার যেটা বলেছে সেটা তাদের দাম্পত্য জীবনের জাস্ট সামান্য একটা অংশ। এর বাইরেও তাদের জীবনে অনেক সাপোর্টিভ সম্পর্কও ছিল, যেমন তারা দুজনে একসাথে ড্যানিয়েলের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা সামলে নেয়। তাই স্যান্ড্রা প্রমাণ করার চেষ্টা করে সে একা কোনোভাবেই স্যামুয়েলের ডিপ্রেশনের কারণ না। নতুন ট্রায়ালের ডেট দিয়ে কোর্টের ট্রায়াল সেদিনের মতো শেষ হয়। ট্রায়াল শেষ করে সেদিন রাতে স্যান্ড্রা আর ভিনসেন্ট একসাথে ড্রিঙ্ক করে দিনটাকে উদযাপন করে, কারণ আজ তাদের ট্রায়াল বেশ ভালো গিয়েছে। এরপরে স্যান্ড্রা ছেলের কাছে গিয়ে বলে সে কোনো অপরাধ করেনি, সে একদম নির্দোষ। কোর্টে কি হচ্ছে তার উপর ভিত্তি করে ড্যানিয়েল যেন তার মাকে দোষী না ভাবে। পরবর্তী ট্রায়াল শুরু হয়। আজ কোর্টে ইনভেস্টিগেশনের সময় উদ্ধার করা সেই অডিও রেকর্ডটা চালু করা হয়। স্যামুয়েলের মৃত্যুর কয়েক ঘন্টা আগে তার আর স্যান্ড্রার ব্যাপক ঝগড়া হয়। প্রথমে হালকাভাবে শুরু হলেও তাদের ঝগড়াটা একসময় সাংঘাতিক পর্যায়ে চলে যায়। প্রথমত শুরু হয় ড্যানিয়েলকে নিয়ে। তারা দুজনেই চাইছিল নিজেদের মতো করে কিছুটা স্পেস এবং টাইম স্পেন্ড করতে, কিন্তু স্যান্ড্রা নিজের লেখালেখি এবং স্যামুয়েল নিজের কাজ, কেউই নিজেদের ব্যক্তিগত সময় স্যাক্রিফাইস করতে রাজি ছিল না। তাই ইগোর চক্করে কথা কাটাকাটি শুরু হয়। এরপরে ঝগড়া ব্যক্তিগত পর্যায়ে চলে আসে। সংসারে তারা দুজনে কেউই দুজনের সাথে হ্যাপি ছিল না, এমনকি দুজনের দাম্পত্য সম্পর্ক ঠিকঠাক ছিল না। দুজনের ঝগড়া সিরিয়াস পর্যায়ে চলে যায় এবং দুজনেই ভায়োলেন্ট হয়ে হাতাহাতি শুরু করে। রেকর্ডে স্পষ্ট শোনা যায় জিনিসপত্র ভাঙার এবং স্যান্ড্রার স্যামুয়েলকে আঘাত করার আওয়াজ। রেকর্ডিং শেষ হলে চিফ জাজ হতভম্ব হয়ে খানিকক্ষণ চুপ থাকেন। তারপরে ইনভেস্টিগেশন অফিসারকে জিজ্ঞেস করেন সে এই রেকর্ড টেপটা কোথায় খুঁজে পেল। অফিসার জানায় স্যামুয়েল মৃত্যুর আগে লাস্ট 6 মাস ধরে সমস্ত কিছু তার ফোনে রেকর্ড করেছিল এবং রেকর্ডিং ফাইলগুলো একটা ইউএসবি কিতে সেভ করে রেখেছিল। পুলিশ সেই ইউএসবি কি উদ্ধার করেছে। এবার পাবলিক প্রসিকিউটর অফিসারকে জিজ্ঞেস করে সে এই রেকর্ডিং এর সাথে স্যামুয়েলকে হত্যার কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছে কিনা। অফিসার জানায় এই মারামারির ঘটনা মৃত্যুর কয়েক ঘন্টা আগেই ঘটেছে। তাছাড়া রেকর্ডিং এ স্যামুয়েলকে আঘাত করার আওয়াজও পাওয়া যাচ্ছে। শুধু তাই না, স্যামুয়েলের হাতেও আঘাতের ক্ষত পাওয়া গেছে। সেই সাথে স্যান্ড্রার হাতেও হাতাহাতির যে দাগ সেটা স্যামুয়েলের নখের আঁচড়ে হয়েছে সেটাও প্রমাণিত। তাই স্যান্ড্রা যদি স্যামুয়েলকে খুন করেও থাকে তাতে অবাক হওয়ার কিছুই নেই। পাবলিক প্রসিকিউটর এবার স্যান্ড্রাকে প্রশ্ন করে সে এই ব্যাপারগুলো কেন গোপন করেছিল। স্যান্ড্রা জানায় সে ভয় পেয়েছিল, ভেবেছিল যদি সে এই কথাগুলো শেয়ার করে তাহলে হয়তো তাকেই সন্দেহ করা হবে। প্রসিকিউটরের জেরা শেষ হলে ভিনসেন্ট নিজের জেরা শুরু করে। ভিনসেন্ট স্যান্ড্রাকে তারা রেকর্ডে যেসব ভাঙাচোরার আওয়াজ পাচ্ছে সেগুলোর ডিটেলস জানাতে বলে। স্যান্ড্রা জানায় সে প্রথমে একটা ওয়াইনের গ্লাস ভেঙেছে, এরপরে একটা ফটোর ফ্রেম ভেঙেছে, তারপরে স্যামুয়েলকে চড় মেরেছে। এর বেশি সে আর কিছুই করেনি। বাকিটা স্যামুয়েল নিজেই করেছে। সে নিজেই নিজেকে আঘাত করছিল এবং দেয়ালে ঘুষি মেরে নিজেকে আঘাত করছিল। স্যামুয়েল আগেও এরকম কাজ করেছে, এমনকি কয়েক বছর আগে সে দেয়ালে ঘুষি মেরে দুটো আঙ্গুলও ভেঙে ফেলেছে। সেটার এক্সরে রিপোর্ট কোর্টে দেখিয়ে ভিনসেন্ট জাজকে কনভিন্স করার চেষ্টা করে স্যামুয়েল স্যান্ড্রাকে ফাঁসানোর জন্য নিজেই মার খাওয়ার নাটক করছিল এবং ইচ্ছাকৃতভাবে ঝগড়া বাঁধিয়ে সেগুলোর অডিও রেকর্ড করছিল। পাবলিক প্রসিকিউটর আবারও এগিয়ে আসে এবং অডিও রেকর্ডটার দিকে আবারও দৃষ্টি আকর্ষণ করে। যে রেকর্ডে স্যামুয়েল স্যান্ড্রাকে দোষারোপ করছিল স্যান্ড্রা নাকি দিনের পর দিন অনেকের সাথেই ফিজিক্যাল হয়েছে। এই ব্যাপারে প্রসিকিউটর স্যান্ড্রাকে জিজ্ঞেস করে, সে স্বীকার করে নেয় সে একজন মেয়ের সাথে সমকামী আচরণ করেছিল। প্রসিকিউটর এবার এটাকেই পয়েন্ট আউট করে বলে স্যান্ড্রা অনবরত স্যামুয়েলের সাথে প্রতারণা করেছে, কিন্তু স্যান্ড্রা বরাবরের মতো নিজেকে ডিফেন্ড করে বলে সে কোনো অন্যায় করেনি, সে যা কিছুই করেছে সব স্যামুয়েলকে জানিয়েই করেছে। যদিও স্যামুয়েল তার কার্যক্রমগুলো পছন্দ করেনি এবং বেশ কষ্টও পেয়েছে, কিন্তু স্যান্ড্রা যাই করেছে নিজের স্ট্রেস কমাতেই করেছে। প্রসিকিউটর এবার স্যান্ড্রার উপরে এক অদ্ভুত চার্জ লাগায়। স্যান্ড্রা নাকি স্যামুয়েলের কোনো একটা অপ্রকাশিত বইয়ের আইডিয়া চুরি করেছে, কিন্তু স্যান্ড্রা আবারও এই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং বলে সে স্যামুয়েলের অনুমতি নিয়ে তার আইডিয়াটা ইউজ করেছে, এর বেশি কিছুই না। এবার প্রসিকিউটর স্যান্ড্রার লাস্ট পাবলিশড হওয়া বইয়ের কিছু অংশের দিকে আলোকপাত করে যেখানে স্যান্ড্রার বইয়ের ক্যারেক্টার তার স্বামীকে হত্যা করে। ঠিক সেই ঘটনার সাথে বাস্তব জীবনেও তাদের ঘটনাগুলো বেশ মিলে যাচ্ছে। যদিও স্যান্ড্রার পক্ষের আইনজীবীরা সেটাকে ডিফেন্স করার চেষ্টা করে এবং একজন লেখকের ক্যারেক্টার নিয়ে লেখককে জাজ করা যায় না,
সেই সাথে চিফ জাজও ব্যাপারটাকে অবাস্তব হিসেবে ধরে নিলে প্রসিকিউটর এই এভিডেন্সে আর সময় নষ্ট করে না। এবার ভিনসেন্ট এগিয়ে আসে এবং সে নিজের যুক্তি উপস্থাপন করে। স্যামুয়েল ব্যক্তি জীবনে ব্যর্থ একজন মানুষ ছিল। সে তার প্রধান পেশা টিচিংয়ে খুশি ছিল না। তাছাড়া ছেলের অ্যাক্সিডেন্টের অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার উপর আবার তার স্ত্রী বইয়ের পর বই পাবলিশ করেই যাচ্ছিল। তাই স্যামুয়েল নিজের আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যায়। এমনকি সে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ নেওয়াও বন্ধ করে দেয়। তাই স্বাভাবিকভাবেই তার সুইসাইড করার চান্সটা এখানে প্রকট হয়ে উঠেছে। চিফ জাজ দুপক্ষের যুক্তিতর্ক শুনে পরের সপ্তাহে আবারও ট্রায়ালের ডেট দেয়। সেই সাথে এটাও জানিয়ে দেয় ড্যানিয়েল বলেছে তার কাছে বলার মতো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যেগুলো সে কোর্টকে জানাতে চায়। তাই ড্যানিয়েলকে আগামী ট্রায়ালে আবারও কোর্টে তোলা হবে। সেই সাথে ড্যানিয়েল আর স্যান্ড্রার মাঝে যেন দূরত্ব বজায় থাকে, তাই জাজ আবারও মিস বার্গারকে নির্দেশ দেয় ড্যানিয়েলকে দেখে রাখার জন্য। ড্যানিয়েলের এরকম সিদ্ধান্ত শুনে স্যান্ড্রা আর ভিনসেন্ট দুজনেই খুব অবাক হয়ে যায়। কোর্ট থেকে বাড়ি ফিরে ড্যানিয়েল একটা ফ্রেশ গোছল দেয়। তখন স্যান্ড্রা ড্যানিয়েলের জন্য খাবার বানাচ্ছিল। ড্যানিয়েল মিস বার্গারকে বলে তার মা যেন ওখান থেকে চলে যায়। সে পরবর্তী ট্রায়ালের আগে এই এক সপ্তাহ একা থাকতে চায়। বার্গার সেটা স্যান্ড্রাকে জানায়। স্যান্ড্রা ছেলেকে বোঝানোর চেষ্টা করে সে ড্যানিয়েলের সিদ্ধান্তকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে না। তবুও ড্যানিয়েল তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। স্যান্ড্রা গাড়ি নিয়ে বেরিয়ে গিয়ে পুরো রাস্তা একাকিত্ব এবং অপরাধ বোধে কাঁদতে থাকে। এদিকে ড্যানিয়েল একটা অদ্ভুত কাজ করে ফেলে। সে তার প্রিয় কুকুরের খাবারে অনেকগুলো অ্যাসপিরিন মিশিয়ে দেয়। কুকুরটির ওপরে সেটার প্রভাব পড়ে কুকুরটা প্রায় প্যারালাইজড হয়ে গেলে তখন তার খুব অনুশোচনা হয়। কুকুরটিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। সে মিস বার্গারকে ডেকেও সাহায্য নেয়। মিস বার্গার কুকুরের মুখে সাবান গোলা পানি ঢেলে কুকুরকে বমি করিয়ে কোনোভাবে বাঁচিয়ে তোলে। এরপর বিস্ময়ের সাথে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে সে এটা কেন করলো। ড্যানিয়েল জানায় তার বাবা কখনো অ্যাসপিরিন খেয়েছে কিনা বা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে কিনা সেটা সে জানে না, কিন্তু একদিন সকালে সে কুকুরটাকে আজকের মতো ঠিক একইভাবে বমি করে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে। তখন ভেবেছিল হয়তো কোনো ভাইরাসজনিত কারণে এমনটা হয়েছিল, কিন্তু কোর্ট ট্রায়ালে মায়ের বক্তব্য শুনে তার ধারণা হয় কুকুরটা নিশ্চয়ই তার বাবার বমি খেয়েছিল, তাই কুকুরের ওপরও একই প্রভাব পড়েছিল। তাই সে এটা জানতে চেয়েছিল সরাসরি অ্যাসপিরিন খেলে কেমন প্রভাব পড়ে। এজন্যই সে কুকুরের খাবারের সাথে অ্যাসপিরিন দিয়েছিল। মিস বার্গার ড্যানিয়েলকে শান্ত করার জন্য বাইরে নিয়ে যায়। বার্গার ড্যানিয়েলকে বোঝায় তার সিদ্ধান্তকে স্থির করতে হবে এবং আদালতে সত্যিটা জানাতে হবে। এতে যা কিছুই ঘটুক না কেন সত্যিটা সবার সামনে আসা উচিত। পরের সপ্তাহে ট্রায়ালে ড্যানিয়েলকে কাঠগড়ায় তোলা হয়। যদিও পাবলিক প্রসিকিউটর তার উপরে তেমন একটা ভরসা পাচ্ছিল না, যেহেতু সে আগেও নিজের স্টেটমেন্ট চেঞ্জ করেছিল। আদালতে ড্যানিয়েলের কুকুরকে অ্যাসপিরিন খাইয়ে এক্সপেরিমেন্ট করার কথাটাও উঠে আসে। ড্যানিয়েল জানায় সেবার যখন তার কুকুর অসুস্থ ছিল সে আর তার বাবা মিলে কুকুরকে ভেটেরিনারির কাছে নিয়ে গিয়েছিল। সেইবার তার বাবা খুব মনমরা হয়ে গিয়েছিল। তিনি নর্মালি গাড়িতে বসে গান শুনতেন, সেবার গানও শুনেননি। বাড়ি আসার সময় ড্যানিয়েলের বাবা তাকে বলেন হয়তো কুকুরটা আরো অসুস্থ হয়ে যাবে, এমনকি সে মরেও যেতে পারে। তাই ড্যানিয়েলের সবসময় এই পরিস্থিতির জন্য তৈরি থাকা উচিত। ড্যানিয়েল বেশ অবাক হয়, বাবা কি বলে এসব? তার কুকুর তো অনেক ইয়াং, স্বাভাবিক গড়ায়ু হিসেবে সে এখনো অনেক দিন বাঁচবে। তবুও বাবা একই কথা বলে চলেন। ড্যানিয়েলের অবশ্যই সাবধান থাকা উচিত, কারণ এটা একদিন ঘটবেই। তার কুকুরটা একটা গ্রেট কুকুর, সে ড্যানিয়েলের সব চাহিদা মেটায়, তার প্রতিটা পদধ্বনি অনুসরণ করে সকল বিপদ থেকে রক্ষা করে। কুকুরটার সারা জীবন কেটে গেল অন্যের জন্য ভাবতে ভাবতে, কিন্তু এখন হয়তো সে ক্লান্ত হয়ে পড়েছে। একদিন সব আশা ফুরিয়ে যাবে আর সে সমস্ত মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমাবে। সেদিন ড্যানিয়েল বাবার কথা কিছুই বুঝতে পারেনি, কিন্তু বাবার মৃত্যুর পরে সে বুঝতে পেরেছে সেই কুকুরটা আসলে আর কেউই না, বরং তার বাবাই। কুকুরের উদাহরণ টেনে সেদিন তার বাবা নিজের কথাগুলো ড্যানিয়েলকে বলেছে। ড্যানিয়েলের কথাতে এবার সবাই নড়ে চড়ে বসে। তারপরে ড্যানিয়েলের কথার উপর ভিত্তি করে জুরি বোর্ড সিদ্ধান্ত দেয় স্যামুয়েলের মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু না, আবার তাকে খুনও করা হয়নি, বরং সে আত্মহত্যা করেছে। সকল তথ্য প্রমাণ এবং স্যামুয়েলের ডিপ্রেশন লাইফ টাইম এটাই প্রমাণ করে যে তার মৃত্যুটা একটা সুইসাইড, আর তাই স্যান্ড্রাকে তার স্বামীর হত্যার কেস থেকে অব্যাহতি দেওয়া হয়।
অবশেষে মিথ্যা অভিযোগ থেকে ছাড়া পেয়ে স্যান্ড্রার আনন্দের বাঁধ ভেঙে পড়ে। সে সন্ধ্যায় বন্ধুদের সাথে পার্টি দেয় এবং রাতে নিশ্চিন্ত মনে ছেলের কাছে ফিরে যায়। বাড়ি ফিরে দেখে ড্যানিয়েল ঘুমিয়ে পড়েছে। মিস বার্গার পাশে বসে। স্যান্ড্রা ড্যানিয়েলকে কোলে তুলে নিয়ে তার ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। ড্যানিয়েল তখন জেগে ওঠে। মা এবং ছেলে দুজনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। ছেলেকে শুইয়ে রেখে স্যান্ড্রা বাইরে এসে ড্রয়িং রুমের ফ্লোর বেডে শুয়ে পড়ে। তখন ড্যানিয়েলের কুকুরটা তার পাশে শুয়ে পড়ে। স্যান্ড্রা কুকুরটাকে কোলের মধ্যে জড়িয়ে নেয় আর ভাবে সব মানুষের জীবনেই একজন কুকুর থাকা উচিত, যে তাকে সকল বিপদ থেকে আগলে রাখবে এবং তার জন্য ভেবেই জীবনটা পার করে দেবে। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত নিজে ভালো থাকুন এবং পরিবারকে ভালো রাখুন। ধন্যবাদ।